হেমন্ত, বউকে এখনই বাড়ি হইতে দূর করিয়া দাও। জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসা এইটুকুর ওপরই নির্ভর। সমাজ যেমন একটু আঘাত করিল, অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলো হইয়া গেল। ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্র মুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বহিতেছে। পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশান্ত পাপিয়ার গান মুখুচ্ছেদের বাড়ির একটি নিদ্রাহীন শয়নগৃহের মধ্য গিয়া প্রবেশ করিতেছে। হেমন্ত কিছু চঞ্চল ভাবে কখনো তাহার স্ত্রীর একগুচ্ছ চুল খোপা হইতে খুলিয়া দিয়া আঙ্গুলে জড়াইতেছে, কখনো তাহার বালাতে চুড়িতে সংঘাত করিয়া টুংটাং শব্দ করিতেছে, কখনো বা তাহার মাথার ফুলের মালাটা টানিয়া তাহার মুখের ওপর আনিয়া ফেলিতেছে। সন্ধ্যা বেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন এক প্রকার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু নাড়াচড়া করিতে থাকে, হেমন্ত কতকটা তাই করিতেছে। কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে। স্বামীর চাঞ্চল্যতা তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে। অবশেষে হেমন্ত কিছু অধীর ভাবেই কুসুমের দুই হাত ধরিয়া বলিল, কুসুম, তুমি আছো কোথায়? তোমাকে যেন একটা মস্ত দূরবীন করিয়া বিস্তর ঠাহর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে, এমনই তুমি দূরে গিয়া পড়িয়াছ। আমার ইচ্ছে তুমি আজ একটু আমার কাছাকাছি আসো, দেখো দেখি কেমন চমৎকার রাত্রি। কুসুম শূন্য হইতে মুখ ফিরিয়া লইয়া স্বামীর মুখের দিকে তাকিয়া বলিল, এই জ্যোৎস্না রাত্রে, এই বসন্তকাল, এই সমস্ত কিছু এক মুহূর্তের মধ্যে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র জানি আমি, জানো? হেমন্ত তখন বলিল, যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই, বরং এমন যদি কোনো মন্ত্র জানো তবে বলো দেখি। সপ্তাহের মধ্যে 3-4 রবিবার আসে, কিংবা রাত্রিটা বিকাল 5টা 5:30 পর্যন্ত টিকিয়াছে, তাহলে শুনিতে পারি। এই বলিয়া কুসুমকে আরো একটু টানিয়া লইবার চেষ্টা করিল, কিন্তু কুসুম সে আলিঙ্গনকে ধরা না দিয়া বলিল, ওহ, ছাড়ো না, আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব বলিয়া মনে করিয়াছিলাম, আজকে তাহা বলিতে বড় ইচ্ছা করিতেছে। আজ আমার মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিব। হেমন্ত একটা রসিকতা করিতেই চাইতেছিল, কিন্তু এমন সময় শোনা গেল একটা ক্রোধ চটি জুতার চটচটা শব্দ নিকটবর্তী হইতেছে। হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ। হেমন্ত তখন শশব ব্যস্ত হইয়া উঠিল। হরিহর দ্বারে নিকটে আসিয়া ক্ষুদ্র গর্জনে কহিল, হেমন্ত, বউকে এখনই বাড়ি হইতে দূর করিয়া দাও। হেমন্ত তখন স্ত্রীর মুখের দিকে চাহিল। স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না, কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিবার চেষ্টা করিতে লাগিল। হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, কুসুম, ইহা কি সত্য? স্ত্রী তখন কহিল, আজ্ঞে সত্য। এতদিন বলো নাই কেন? অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি, বলিতে পারি নাই, আমি বড় পাপিষ্ঠা। তবে আজকে সমস্তই খুলিয়া বলো। কুসুম তখন গম্ভীর গলায় সমস্ত বলিয়া গেল। মনে হইতে লাগিল যেন
সকল কিছু আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল। কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না। সমস্ত কিছু শুনিয়াই হেমন্ত উঠিয়া গেল। কুসুম তখন বুঝিল যে স্বামী চলিয়া গেল, সেই স্বামীকে সে আর ফিরিয়া পাইবে না। কিছু আশ্চর্য মনে হইল না? এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল। মনের মধ্যে চঞ্চলতা বাড়িয়া উঠিল। কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল। এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নীরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল। বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর, এত গাঢ়তা, যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক, যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয়, জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসা এইটুকুর ওপরই নির্ভর। সমাজ যেমন একটু আঘাত করিল, অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলো হইয়া গেল। এই তো কিছুক্ষণ আগেই হেমন্ত বলিতেছিল চমৎকার রাত্রি। সেই রাত্রি তো এখনো কাটেনি। কুসুমের মনে হইতে লাগিল ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী, মিথ্যাচারিণী। পরদিন প্রভাতেই হেমন্ত পাগলের মতো হইয়া প্যারাশঙ্কর ঘোষালের বাড়ি গিয়া উপস্থিত হইল। প্যারাশঙ্কর তখন জিজ্ঞাসা করিলেন, কি হে বাপু, কি খবর? হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাউ দাউ করিয়া চলিতে চলিতে কাঁপিতে কাঁপিতে বলিল, তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ, সর্বনাশ করিয়াছ, তোমাকে ইহা শাস্তি ভোগ করিতেই হইবে। প্যারিশঙ্কর ঈষৎ হাসিয়া তখন বলিল, আর বুঝি তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ, আমার সমাজ রক্ষা করিয়াছ, আমার পিঠে হাত বুলাইয়া দিয়াছ, আমার প্রতি তোমাদের যত্ন ভালোবাসা বাড়িয়াছিল। হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারিশঙ্করকে ব্রহ্মতেজে ভস্ম করিয়া দিতে, কিন্তু সেই তেজে সে নিজে জ্বলিতে লাগিল। প্যারিশঙ্কর দিব্য সুস্থ ভাবিয়ে বসিয়া রহিল। হেমন্ত তখন বলিল, আমি তোমার কি করিয়াছিলাম? প্যারিশঙ্কর কহিল, দেখো বাপু, তাহলে তো আমাকেও জিজ্ঞাসা করিতে হয়। আমার একটি মাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই। আমার সে কন্যা তোমার বাপের কি বা অপরাধ করিয়াছিল? তুমি তখন অনেক ছোট, তুমি হয়তো জানো না ঘটনাটা, তবে মন দিয়ে শোনো। ব্যস্ত হইও না বাবু, ইহার অনেক কৌতুক আছে। আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পলাইয়া বিলেতে গেল, তখন তুমি শিশু ছিলে। তাহার পর 5 বছর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল, তখন পাড়ার একটা যে গোলমাল বাঁধিল, বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে, কিংবা তুমি না জানিতেও পারো। তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে। তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন, মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে, তবে সে মেয়েকে আর এ ঘরে লইতে পারিবে না। আমি তখন ওনাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম, দাদা, এই যাত্রায় তুমি রক্ষা করো, ক্ষমা করো। আমি ছেলেটিকে গোবর খাইয়াও প্রায়শ্চিত করাইতেছি, তোমরা তাহাকে জাতে তুলিয়া লও। কিন্তু তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না। আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না। জাত ছাড়িয়া, দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম।
এখানে আসে আপদ মিটিল না। আমার ভাইয়ের পুত্রের যখন বিবাহ সমস্ত কিছু আয়োজন হইয়াছে, তোমার বাপ, হ্যাঁ তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করিয়া বিবাহ ভাঙিয়া দিলেন। আমি তখনই প্রতিজ্ঞা করিলাম, যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহি। আশা করি এবার কতকটা তুমি বুঝিয়াছ, কিন্তু আরেকটু বাপু সবর করিতে হইবে। সমস্ত ঘটনাটি যখন শুনিবে তখনই তো রস পাইবে। ইহার মধ্যে একটু রস আছে বই কি। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।